আমেরিকা মিথ্যা বলছে, প্রমাণ দিল ইরান। ওয়াশিংটন বলছিল সব মিসাইল আটকে দেওয়া হয়েছে। ইরান বলল দেখো, একটি ছবি, দুটো ছবি, ধ্বংসস্তূপ, পুড়ে যাওয়া রাডার, পুড়ে যাওয়া রেডন। কুয়েতের আলী আল সালেম এয়ারবেস, বাহরাইনের সামরিক স্থাপনা, আমেরিকার আর্লি ওয়ার্নিং সিস্টেম মাটিতে। ইরান শুধু হামলা করেনি, প্রমাণ সংরক্ষণ করেছে। যে ছবিতে কাঁপল পেন্টাগন। কেনিয়ায় ইরানি দূতাবাস, এক্সে একটি পোস্ট, আগে পরের দুটো ছবি। আগে আলী আল সালেম এয়ারবেজের ASR 1000 আর্লি ওয়ার্নিং রাডার বহাল তবিয়তে দাঁড়িয়ে, পরে ধ্বংসস্তূপ। দ্বিতীয় ছবিতে বাহরাইনের সামরিক স্থাপনা, বিশাল সাদা গোলাকার রেডম, যেটা সেন্সিটিভ রাডার সরঞ্জাম রক্ষা করে, সেটা নেই, উড়ে গেছে। TPS-59 আর্লি ওয়ার্নিং রাডার ধ্বংস। ইরান ক্যাপশনে লিখল, কিপ লাইং বয়েজ, দ্য অনলি থিং গেটিং অবলিটারেটেড ইজ ইয়োর ক্রেডিবিলিটি। মিথ্যা বলতে থাকো, তোমাদের বিশ্বাসযোগ্যতাই শুধু ধ্বংস হচ্ছে। এই রাডারগুলো কতটা গুরুত্বপূর্ণ, সাধারণ কোনো সামরিক সরঞ্জাম নয়। ASR 1000 এবং TPS-59 এগুলো গোটা উপসাগরীয় অঞ্চলের প্রতিরক্ষার চোখ। আকাশে শত্রু বিমান এলে এরা টের পায়, ড্রোন ধরে, ব্যালিস্টিক মিসাইল ট্র্যাক করে। এই চোখ এখন বন্ধ। আমেরিকা যদি সত্যি সব মিসাইল আটকে দিত, তাহলে এই রাডার ধ্বংস হলো কিভাবে? এই প্রশ্নের উত্তর ওয়াশিংটনের কাছে নেই। কোথা থেকে শুরু হলো এই যুদ্ধ? ঘটনাক্রম বুঝতে হবে। আমেরিকার একটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ভূপাতিত হলো। পাল্টা জবাবে মার্কিন বাহিনী দক্ষিণ ইরানে ডজন ডজন টমাহক ক্রুজ মিসাইল ছুড়ল। ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন, হরমুজ প্রণালীর কাছের রাডার সাইট, সব টার্গেট। ইরান চুপ করে বসে রইল না। 10 জুন রাতে IRGC ঘোষণা দিল, শুরু হলো প্রথম ধাপের বড় আক্রমণ। মিসাইল, ড্রোন একসাথে। এক রাতে 18টি টার্গেট। IRGCর দাবি, একটি অভিযানে 18টি আমেরিকান স্থাপনায় আঘাত। কুয়েতের আলী আল সালেম এয়ারবেস, আহমেদ আল জাবের এয়ারবেস, বাহরাইনের শেখ ঈশা এয়ারবেস, উত্তর ইরাকের হারির এয়ারবেস, জর্ডানের একটি এয়ারবেসে F-35 হ্যাঙ্গার। এমনকি বাহরাইনে মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিটের সদর দফতর লক্ষ্য করে সুইসাইড ড্রোন পাঠানো হয়েছে। পার্সিয়ান উপসাগর থেকে ইরাক, জর্ডান থেকে বাহরাইন, ইরানের আঘাত ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চল জুড়ে। IRGC অ্যারোস্পেস কমান্ডার মেজর জেনারেল মাজিদ মৌসাভি বললেন, গোটা অঞ্চলকে নরক বানিয়ে দিতে হবে। আমেরিকা কি বলছে? US সেন্ট্রাল কমান্ড বলছে তাদের অভিযান ছিল প্রতিরক্ষামূলক, ট্রাম্পের নির্দেশে পরিচালিত। কিন্তু রাডার ধ্বংসের ছবি নিয়ে, কুয়েত বাহরাইনে ক্ষয়ক্ষতির দাবি নিয়ে নীরবতা। IAEA এর মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সতর্ক করে দিয়ে বলেন, যদি ইরান পারমাণবিক অস্ত্র বানানোর সিদ্ধান্ত নেয়, তাহলে এখনকার ইউরেনিয়ামের মজুদ দিয়ে 10টি বোমা বানিয়ে ফেলতে পারবে। তবে সূত্র দুটি আরও জানিয়েছে, ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুদ কোথাও আছে সেটা জানার বিষয়ে মার্কিন গোয়েন্দারা আত্মবিশ্বাসী। আর এই আত্মবিশ্বাসের কারণ আকাশপথে নিরবিচ্ছিন্ন নজরদারি। স্টেলথ মিথ ভেঙে দিল ইরান। F-35 ভূপাতিত করার সেই ঐতিহাসিক রাত তখন ঠিক 2টা। ইরানের আকাশ প্রতিরক্ষা রাডারে একটি সংকেত ধরা পড়ল। সংকেতটি চেনা, কিন্তু এই মুহূর্তে এটা দেখে বিশ্বাস হচ্ছিল না। আমেরিকার F-35, পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমান, যাকে অদৃশ্য বলা হয়, যাকে অধরা বলা হয়, যার পেছনে খরচ হয়েছে কোটি কোটি ডলার। সেই বিমান এখন ইরানের নিশানায়। ইরানের তরুণ আকাশ প্রতিরক্ষা সেনা একটি বোতামে আঙুল রাখলেন, তারপর ছুটে গেল ক্ষেপণাস্ত্র। আমেরিকা বলেছিল F-35 অপ্রতিরোধ। লকহিড মার্টিন বলেছিল এই বিমান রাডার ফাঁকি দেয়। ন্যাটো বলেছিল এই প্রযুক্তির সামনে কেউ টিকবে না। সব দাবি এক রাতে ধুলোয় মিশে গেল। ইরানের এক জ্যেষ্ঠ আকাশ প্রতিরক্ষা কর্মকর্তা টেলিভিশনে বসে সরাসরি ঘোষণা করলেন, তারা সফলভাবে একটি মার্কিন F-35 লাইটনিং II বিমানে আঘাত এনেছেন। তিনি বললেন, এই মুহূর্তটি কেবল কৌশলগত সাফল্য নয়, এটি একটি প্রতীকী বিজয়। স্টেলথের কিংবদন্তি আজ শেষ হয়ে গেছে। সেই রাতের পর লকহিড মার্টিনের শেয়ার বাজারে ধস নামল। সেই রাতে ঠিক কি হয়েছিল? মার্চ মাসে একটি ভিডিও ভাইরাল হলো। উড়ন্ত অবস্থায় একটি F-35 বিমানে আঘাত লাগছে। ভিডিওটি ছড়িয়ে পড়লো সারা বিশ্বে। এরপর মার্কিন সেন্ট্রাল কমান্ড নিজেই স্বীকার করলো, ইরানের আকাশসীমায় একটি F-35 জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, কিন্তু সামরিক বিশ্লেষকদের মাথায় একটাই প্রশ্ন, ইরানের কাছে কি সত্যি এমন কোনো গোপন অস্ত্র আছে?
গোপন অস্ত্রের পরিচয় 358 এবং 359। সামরিক বিশ্লেষকরা দুটি নামের দিকে আঙুল তুলছেন, 358 এবং 359। এই দুটি অস্ত্র সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, এগুলো ড্রোন আর ক্ষেপণাস্ত্রের এক অদ্ভুত সংমিশ্রণ। প্রতিরক্ষা বিশ্লেষকরা এদের বলছেন লয়টারিং মিউনিশন বা ঘোরাফেরা করা মারণাস্ত্র। 358 হলো ছোটটি, দৈর্ঘ্য প্রায় 9 ফুট, ওজন 50 কেজি, গতিবেগ ঘন্টায় 640 কিলোমিটার, পাল্লা 97 কিলোমিটার। 359 হলো বড়টি, 358 এর দ্বিগুণ আকার, পাল্লা 161 কিলোমিটার, উচ্চতায় উঠতে পারে 30,000 ফুট পর্যন্ত, গতি ঘন্টায় 965 কিলোমিটার। কিন্তু এদের আসল শক্তি সংখ্যায় নয়, কৌশলে। এই অস্ত্রগুলো নির্দিষ্ট লক্ষ্যে সরাসরি ছোটে না, বরং আকাশে ঘুরতে থাকে, অপেক্ষা করে, ইনফ্রারেড সেন্সর দিয়ে বিমানের ইঞ্জিনের তাপ শনাক্ত করে। ড্রোন হোক, হেলিকপ্টার হোক, যুদ্ধ বিমান হোক, যে কোনো লক্ষ্যের তাপ সংকেত ধরলেই স্বয়ংক্রিয়ভাবে ধেয়ে যায়, আঘাত করে, ধ্বংস করে। এরই মধ্যে মার্কিন MQ-9 রিপার ড্রোনের বিরুদ্ধে এই অস্ত্রের কার্যকারিতা প্রমাণিত। এবার প্রশ্ন উঠেছে, F-35 কি এর সামনে নিরাপদ নয়? ইরানের কর্মকর্তার ভাষ্য। সেই রাতের সাক্ষী ইরানি কর্মকর্তা ক্যামেরার সামনে বললেন, F-35 এর অবস্থান আমাদের কাছে সম্পূর্ণ স্পষ্ট ছিল, আমরা প্রতিটি নড়াচড়া অনুসরণ করছিলাম, গুলি চালানোর সুযোগ ছিল নিখুঁত। তিনি আরো বললেন, বিমানটিতে আঘাত লাগার মুহূর্তটি ছিল অবর্ণনীয়। লকহিড মার্টিনের অহংকার সেই রাতে মাটিতে নেমে এসেছে। বিশ্বের 1 নম্বর সামরিক পরাশক্তি আমেরিকা, তাদের সাথে যোগ দিয়েছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে আধুনিক প্রযুক্তিধর দেশ ইসরায়েল। দুই মহাশক্তি এক জোট হয়ে ভেবেছিল ইরানকে স্রেফ মাটির সাথে মিশিয়ে দেবে, কিন্তু যুদ্ধক্ষেত্রের বাস্তব চিত্র পুরো দুনিয়াকে স্তব্ধ করে দিল। কোনো অত্যাধুনিক যুদ্ধ বিমান নয়, কোনো বিশাল নৌবহর নয়, ইরান একাই লড়ল এবং জিতল, তাও কেবল নিজের তৈরি ক্ষেপণাস্ত্রের উপর ভর করে। আমেরিকা ও ইসরায়েল যখন যুদ্ধের দামামা বাজালো, তখন তাদের সাথে ছিল স্টেলথ ফাইটার, ভয়ঙ্কর রাডার ব্যবস্থা এবং পারস্য উপসাগর কাঁপানো যুদ্ধ জাহাজ। প্রযুক্তিগত দিক থেকে তারা ছিল ধরা ছোঁয়ার বাইরে, কিন্তু রণকৌশলে আসল বাজিটা খেলে দিল তেহরান। ইরানি সামরিক বাহিনী প্রমাণ করল, যুদ্ধ শুধু দামি অস্ত্র দিয়ে জেতা যায় না, যুদ্ধ জেতা যায় অদম্য সাহস আর নিখুঁত টার্গেটিং দিয়ে। মার্কিন ইসরায়েল জোটের যৌথ আগ্রাসন শুরু হওয়া মাত্রই পাল্টা জবাব দিতে দেরি করেনি ইরান। মাটির তলার গোপন বাংকার থেকে একই যোগে আকাশে উড়ল শত শত ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল। টানা 3 রাতের মহাপ্রলয়ে এটি কোনো সাধারণ সীমান্ত সংঘাত ছিল না, এটি ছিল টানা 3 রাত ধরে চলা এক নির্মম ও নিখুঁত সামরিক অপারেশন, যেখানে প্রতি মুহূর্তে আমেরিকার অহংকার গুঁড়িয়ে দিয়েছে ইরানি যোদ্ধারা। প্রথম রাত, ইরান সরাসরি আঘাত হানল ইসরায়েলের মূল ভূখণ্ডে। ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক মিসাইল গিয়ে আঘাত করল ইসরায়েলের অতি সুরক্ষিত সামরিক স্থাপনাগুলোতে। দ্বিতীয় রাত, লড়াইয়ের পরিধি বাড়ল, এবার টার্গেট খোদ মার্কিন সেনা। মধ্যপ্রাচ্যের 3টি দেশের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। তৃতীয় রাত, এই রাতে ইরান তার ইতিপূর্বের সব রেকর্ড ভেঙে দিল। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা 18টি ভিন্ন ভিন্ন মার্কিন স্থাপনায় একযোগে আঘাত হানল তেহরানের মিসাইল। জর্ডানে মার্কিন বিমান ঘাঁটির মহাবিপর্যয় সবচেয়ে বড় চমকটি অপেক্ষা করছিল জর্ডানের এক গোপন মার্কিন বিমান ঘাঁটিতে। সেখানে মাত্র 12টি ইরানি মিসাইল ল্যান্ড করে, আর তাতেই ঘটে যায় ইতিহাসের অন্যতম বড় বিপর্যয়। ইরানের দাবি অনুযায়ী সেই নিখুঁত হামলায় মাটির সাথে মিশে গেছে আমেরিকার দামি যুদ্ধ বিমানের হ্যাঙ্গার। ধ্বংস হয়েছে মার্কিন বিমান বাহিনীর গর্ব F-15, F-16 এবং খোদ 5ম প্রজন্মের স্টেলথ ফাইটার F-35 যুদ্ধ বিমান। মাত্র কয়েক মিনিটের মিসাইল তাণ্ডবে কোটি কোটি ডলারের মার্কিন প্রযুক্তি স্রেফ ধ্বংসস্তূপে পরিণত হলো। ট্রাম্পের হুঙ্কার বনাম ইরানের ইস্পাত কঠিন জবাব। জর্ডানে নিজেদের সেরা যুদ্ধ বিমান ধ্বংসের খবর পেয়ে ওয়াশিংটনে তোলপাড় শুরু হয়ে গেল। ক্ষিপ্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানকে চরম আলটিমেটাম দিলেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বললেন, 24 ঘন্টার মধ্যে আমাদের সব দাবি মেনে চুক্তিতে এসো, অন্যথায় ইরানে এমন ভয়াবহ বোমা হামলা চালানো হবে যা কেউ কখনো দেখেনি। ইরান ট্রাম্পের হুমকিকে পাত্তাই দিল না, উল্টো 24 ঘন্টার মধ্যেই শত শত দূরপাল্লার মিসাইল আমেরিকার বাকি সব ঘাঁটির দিকে তাক করে রেডি করে ফেলল। বার্তা পরিষ্কার, আমেরিকা প্রথম যুদ্ধ বিমান ওড়ানোর আগেই মধ্যপ্রাচ্যের বুক থেকে মার্কিন নাম নিশানা মুছে দেবে ইরান। ইরানের এই ভয়ডরহীন মনোভাব দেখে হোয়াইট হাউসের কর্তাদের কপালে ঘাম ছুটে গেল। 24 ঘন্টা পার হওয়ার আগেই সুর পুরোপুরি বদলে ফেললেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে এসে সরাসরি যুদ্ধবিরতির ঘোষণা দিলেন তিনি। ট্রাম্প লিখলেন, যুদ্ধ বন্ধ হোক, খুব দ্রুতই একটা আনুষ্ঠানিক চুক্তি হতে যাচ্ছে।
ট্রাম্পের দম্ভ ও আমেরিকার অপরাজিত থাকার মিথ ধূলিসাৎ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন ইরান যুদ্ধ হবে এক মুহূর্তের জয়, কিন্তু সেই যুদ্ধই আজ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হয়েছে নাকানি চুবানি খাওয়ার মতো এক ভয়াবহ অভিজ্ঞতা। ইরান যে কেবল একটি দেশ নয়, বরং এক অপরাজেয় বীরের জাতি, তা বিশ্ববাসী আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। ট্রাম্পের সেই ছোট্ট যুদ্ধ যে এক বিশাল বিপর্যয় নিয়ে আসবে, তা হয়তো তিনি দুঃস্বপ্নেও ভাবেননি। মার্কিন সামরিক বাহিনীর তথাকথিত দাপট আজ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। যুদ্ধের শুরুতে ইরান যে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঝাঁক পাঠিয়েছিল, তা সামলাতে গিয়েই আমেরিকার জমানো ভান্ডার প্রায় শেষ। CSIS এর তথ্য মতে তাদের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ও থার্ড ক্ষেপণাস্ত্রের ভান্ডার প্রায় অর্ধেক নিঃশেষ। মার্কিন ঘাঁটি, কমান্ড হেডকোয়ার্টার, রানওয়ে সবই ধ্বংসস্তূপের সাক্ষী। অথচ ট্রাম্প ভেবেছিলেন ভেনেজুয়েলার মতো খুব সহজেই লক্ষ্য অর্জন করবেন। সেই আকাশকুসুম কল্পনা বাস্তবতার নিরিখে চুরমার হয়ে গেছে। মার্কিন সামরিক সক্ষমতা পুনরুদ্ধারে তাদের এখন অন্তত 3 বছর সময় লাগবে, যা বর্তমান বিশ্বে তাদের শ্রেষ্ঠত্বকে বড়সড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে পরাজয় লজ্জা ঢাকতে এবং আরও বড় বিপর্যয় থেকে বাঁচতে আমেরিকা বাধ্য হয়ে চীনের দুয়ারে হাত পাতছে। বিশ্ব মোড়ল খ্যাত দেশটি আজ নিজে অকুল পাথারে পড়ে নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত চীনের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছে। এটি কি আধুনিক যুগের সবচেয়ে বড় ট্র্যাজেডি নয়, যে চীনকে তারা সবসময় কোণঠাসা করার চেষ্টা করেছে, আজ সেই চীনের মধ্যস্থতায় ইরান ইস্যুতে বাঁচার পথ খুঁজছে ওয়াশিংটন। ইরানকে ঘায়েল করতে ব্যর্থ হয়ে এখন তারা কূটনৈতিক পথ খুঁজছে, যা তাদের সামরিক ব্যর্থতারই এক নগ্ন বহিঃপ্রকাশ। ইরানের এই অভাবনীয় সাফল্যের পেছনে কেবল তাদের নিজেদের ইস্পাত কঠিন মনোবল নয়, বরং বন্ধু রাষ্ট্রগুলোর কৌশলগত সমর্থন রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরিষ্কার বার্তা দিয়েছেন, ইরান একা নয়। ইরানের সাথে রাশিয়ার কৌশলগত সম্পর্কও এখন যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। পাশাপাশি বেইজিং তেহরানের অর্থনৈতিক ও প্রযুক্তিগত মৈত্রী বিশ্ব রাজনীতির সমীকরণ পুরোপুরি বদলে দিয়েছে। ইরান যেন এক পাহাড় সম আত্মবিশ্বাস নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের এই অকুতোভয় অবস্থানে আমেরিকার দীর্ঘদিনের আধিপত্য সিংহাসন আজ নড়বড়ে। ইরান, রাশিয়া, চীন এই 3 দেশের সম্পর্ক এখন আগের চেয়ে অনেক বেশি গভীর ও সংহত। যদি এই ত্রিশক্তির সমন্বয়ে বাস্তবে আরো গতি পায়, তবে বিশ্ব রাজনীতিতে আমেরিকার দাদাগিরি চিরতরে বিদায় নেবে, এটাই নিশ্চিত। একসময় ইরানকে যারা ছাই ফেলতে ভাঙা কুলো মনে করত, আজ সেই তারাই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির মূল চাবিকাঠি। ইরানের এই অদম্য যাত্রাই বলে দিচ্ছে, ভবিষ্যতের বিশ্ব ব্যবস্থা আর একক কোনো শক্তির হাতের মুঠোয় থাকবে না। ইরান কেবল একটি রাষ্ট্র নয়, তারা প্রতিরোধের এক নতুন নক্ষত্র। যারা ভেবেছিল সামরিক চাপে ইরানকে নতজানু করা যাবে, তারা আজ নিজেরাই নতজানু হতে বাধ্য হচ্ছে। এই যুদ্ধে ইরান বিজয়ী, কারণ তারা কেবল নিজেদের মাটি রক্ষা করেনি, বরং বিশ্ব শক্তির অহংকারের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। ট্রাম্পের সেই ছোট্ট যুদ্ধ এখন আমেরিকার জন্য এক অনন্ত যন্ত্রণার নাম। ইরান বীরের জাতি, আর এই যুদ্ধই তা ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লিখে দিয়েছে। স্টারলিংকের জাল ছিঁড়ে দিল তেহরান। গোয়েন্দার খেলায় ইরানি শেষ হাসি হাসল। রাতের তেহরান শহর ঘুমিয়ে পড়েছে। রাস্তায় গাড়ির শব্দ কমে এসেছে। ইউসুফআবাদ জেলার একটি সাধারণ অ্যাপার্টমেন্ট বিল্ডিং। বাইরে থেকে দেখলে পড়শির চোখে কিছুই ধরা পড়ার কথা নয়, কিন্তু সেই ভবনের একটা ফ্ল্যাটের দরজা ভেঙে যখন ইরানি পুলিশ ঢুকল, তখন যা দেখল তা রীতিমতো হতবাক করার মতো। ঘরের মেঝেতে ছড়ানো স্যাটেলাইট ডিভাইস, কোণে এনক্রিপ্টেড যোগাযোগের সরঞ্জাম, দেয়ালে মানচিত্র, আর ল্যাপটপের স্ক্রিনে ভেসে উঠছে বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে চলমান কথোপকথন। এটা কোনো সিনেমার সেট নয়, এটা বাস্তব, এবং এটাই ছিল আমেরিকার স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে গড়ে ওঠা একটি পূর্ণাঙ্গ গুপ্তচর নেটওয়ার্কের কেন্দ্রবিন্দু। এক ঝটকায় সেই নেটওয়ার্ক গুড়িয়ে দিল তেহরান, আর বিশ্বকে জানিয়ে দিল এই মাটিতে শত্রুর চোখ বেশিক্ষণ খোলা থাকে না। স্টারলিংককে অনেকে চেনেন শুধু একটি দ্রুতগতির ইন্টারনেট সেবা হিসেবে, কিন্তু এর আসল শক্তি অন্য জায়গায়। এটা স্থানীয় নেটওয়ার্ককে সম্পূর্ণ পাশ কাটিয়ে সরাসরি মহাকাশের স্যাটেলাইটের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারে। মানে কোনো দেশের সরকার চাইলেও সহজে এটা নজরদারি করতে পারে না, আটকাতে পারে না, ট্র্যাক করতে পারে না। ইরানের মতো দেশে, যেখানে তথ্যের উপর রাষ্ট্রের লোহার মুঠো, যেখানে ইন্টারনেট নিয়ন্ত্রণ রাষ্ট্রীয় নিরাপত্তার অংশ, সেখানে স্টারলিংক হয়ে উঠেছিল বিদেশি গোয়েন্দাদের স্বপ্নের অস্ত্র। ধরা যাবে না, বোঝা যাবে না, থামানো যাবে না, এমনই ধারণা ছিল। কিন্তু ইরান সেই ধারণাটাই ভেঙে দিল। তেহরানের ইউসুফআবাদের সেই অ্যাপার্টমেন্ট থেকে গ্রেফতারকৃতরা শুধু ছবি বা বার্তা পাঠাচ্ছিল না, পাঠাচ্ছিল সংবেদনশীল স্থানের তথ্য, কৌশলগত, সামরিক, রাষ্ট্রীয় গোপনীয়তা। গন্তব্য ছিল বিদেশে বসে থাকা তথাকথিত শত্রু নেটওয়ার্ক। সিরাজের কাছে ইস্তান প্রদেশেও একই চিত্র। আলাদা আরেক সন্দেহভাজনকে হাতে নাতে ধরল পুলিশ। হাতে স্টারলিং ডিভাইস, মুখে বিদেশি যোগ সাজসের স্বীকারোক্তি। সেও একইভাবে সংবেদনশীল এলাকার ছবি ও ভিডিও পাচার করছিল বাইরে।
তেহরান এবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, আকাশপথে চরবৃত্তি চললেও জবাব আসবে মাটি ফুঁড়ে। আধুনিক গোয়েন্দাগিরির সংজ্ঞাটাই বদলে যাচ্ছে, আর ইরান সেই নতুন সংজ্ঞার সাথে তাল মিলিয়ে নিজেকে প্রস্তুত করে ফেলেছে। এটা শুধু কয়েকজনের গ্রেফতার নয়, এটা একটি বার্তা। প্রযুক্তি যতই উন্নত হোক, ইরানের নিরাপত্তা বলয় ভেদ করা সহজ নয়। হরমুজের চাবি ইরানের হাতে, ট্রাম্পের ঘুম উড়ে গেছে। গোয়েন্দা নাটকের মাঝে আরেক রণাঙ্গনে সরব তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার প্রস্তাব পাঠিয়েছেন। ইরান সেই প্রস্তাব যাচাই করছে, তবে নিজের শর্তে, নিজের ছন্দে। পাকিস্তানকে মধ্যস্থতাকারী রেখে তেহরান জানিয়েছে, আমেরিকা যদি অবরোধ তুলে নেয়, যুদ্ধ বন্ধ করে, তাহলে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। ট্রাম্প এখনও সেই প্রস্তাব গিলতে পারেননি, কারণ গিলতে গেলে গলায় আটকায়। কারণ এই প্রস্তাব মানা মানে স্বীকার করে নেওয়া ইরান হেরে যায়নি। একটু থামো, হরমুজ প্রণালীর ভূগোলটা বুঝুন। পারস্য উপসাগর থেকে বিশ্বের বাকি অংশে তেল পাঠানোর একমাত্র জলপথ এটি। প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল এই সরু পথ দিয়ে বয়ে যায়। সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সবার তেল এই একটাই দরজা দিয়ে বের হয়। সেই দরজার চাবি এখন ইরানের হাতে। ইরান পরিষ্কার বলছে, হরমুজে আমাদের পদক্ষেপ আন্তর্জাতিক সামুদ্রিক আইনের আলোয় সম্পূর্ণ বৈধ। ইরান 1982 সালের জাতিসংঘের সমুদ্র আইন কনভেনশনের পক্ষ নয়, তাই সেই চুক্তি তার উপর চাপিয়ে দেওয়া যাবে না। আর যদি কোনো বিপর্যয় ঘটে, তার দায় আক্রমণকারীদের, আমেরিকার ও দোসরদের। এই ভাষা দুর্বলের নয়, এই ভাষা সেই মানুষের যে জানে তার হাতে তুরুপের তাস আছে। পুতিনের হাত ইরানের পিছে। মস্কো তেহরান অক্ষ এখন লোহার মতো শক্ত। সেন্ট পিটার্সবার্গের সোনালী হল ঘরে ক্যামেরার ফ্ল্যাশ চলছে। টেবিলের এপাশে ভ্লাদিমির পুতিন, ওপাশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস ইরাকচি। 2 হাত মেলানোর সেই ছবি শুধু একটি কূটনৈতিক সাক্ষাতের ছবি নয়, এটি একটি বিশ্ব ব্যবস্থার নতুন মেরুকরণের দলিল। পুতিন সেদিন যা বললেন তা রীতিমতো কবিতার মতো। বললেন, ইরানের জনগণ যে অসীম সাহস আর বীরত্বের সাথে নিজেদের স্বাধীনতা রক্ষা করছে, তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বললেন, এই কঠিন সময় রাশিয়া ইরানের পাশে ছিল, আছে এবং থাকবে। রাশিয়া ইরানের স্বার্থ রক্ষায় প্রতিটি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এর আগের সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি পুতিনকে সরাসরি হাতে লেখা চিঠি পাঠিয়েছেন। কূটনীতির দুনিয়ায় এর মানে কি? মানে হলো, এই সম্পর্ক এখন আর আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ব্যক্তিগত, গভীর, কৌশলগত। ইরাককে ফিরে এলেন একটি বার্তা নিয়ে। বললেন, সত্যিকারের বন্ধু চেনা যায় বিপদের দিনে। রাশিয়া সেই বিরল বন্ধু যে ঝড়ের রাতে দরজা খুলে দাঁড়িয়ে থাকে। আমেরিকা আর ইসরায়েলের হামলার মুখে যখন বিশ্বের অনেক দেশ নিরাপদ দূরত্বে সরে গেছে, তখন মস্কো এগিয়ে এসেছে বুক টান করে। এই মৈত্রী শুধু কথার নয়, সামরিক সহযোগিতা, অর্থনৈতিক অংশীদারিত্ব, কূটনৈতিক সমর্থন, সব মিলিয়ে মস্কো তেহরান অক্ষ এখন এমন এক শক্তি যাকে হিসেবের বাইরে রাখার উপায় নেই। তথ্যযুদ্ধে ইরানের নতুন অধ্যায়। শেষ কথা বলেনি তেহরান। স্টার্লিং ধরা পড়েছে, হরমুজের চাবি হাতে আছে, পুতিনের কাঁধ পাশে আছে, তবু ইরান চারদিক থেকে চাপে। মার্কিন নিষেধাজ্ঞা, ইসরায়েলি হামলা, পশ্চিমা একঘরে করার চেষ্টা। কিন্তু ইতিহাস বলে, ইরান চাপে গলে যাওয়া জাতি নয়। হাজার বছরের সভ্যতার উত্তরাধিকারী এই দেশ জানে কিভাবে ঝড় পার করতে হয়। স্টার্লিং নেটওয়ার্ক ধ্বংস করে তারা প্রমাণ করলো, আধুনিক প্রযুক্তির যুদ্ধেও তারা প্রস্তুত। হরমুজের দরজায় দাঁড়িয়ে তারা জানান দিল, অর্থনৈতিক অস্ত্রও তাদের কাছে আছে। আর পুতিনের সাথে হাত মিলিয়ে তারা বলল, কূটনৈতিক ময়দানেও একা নয় তেহরান। এই 3টি ঘটনা আলাদা নয়, এগুলো একটাই গল্পের 3টি অধ্যায়। সেই গল্পের নাম, ইরান এখনো হার মানেনি। তেহরানের বার্তা পরিষ্কার, এই মাটিতে খেলতে এলে নিজের ঘুঁটে হারাতে হবে। আর সেই খেলায় শেষ হাসি কে হাসবে সেটা সময়ই বলবে। তবে এই মুহূর্তে ইরান যেভাবে দাঁড়িয়ে আছে, তাতে সহজ জয়ের আশা করা বোকামি। মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম এশিয়ার মরুভূমিতে এমন এক গোলক ধাঁধায় পা রেখেছে, যা এখন তাদের জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। ইরানের বিরুদ্ধে তাদের দীর্ঘস্থায়ী এই সংঘাত কেবল একটি যুদ্ধ নয়, বরং এটি ছিল এক সুদূর প্রসারী কৌশলগত ফাঁদ। ইরান যেন এক দক্ষ জাদুকর, যারা মার্কিন দম্ভের তাসের ঘরকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ওয়াশিংটন যখন ইরানের বিরুদ্ধে তাদের সমরাষ্ট্রের প্রদর্শনীতে ব্যস্ত, তখন তারা হয়তো ঘুণাক্ষরেও ভাবেনি যে এই খেলা তাদের নিজেদেরই বুমেরাং হয়ে ফিরবে। তেহরানের অদম্য প্রতিরোধ ওয়াশিংটনকে বাধ্য করেছে তাদের মূল্যবান ও দুর্লভ গোলাবারুদের ভান্ডার নিঃশেষ করতে। কেবল 39 দিনের সংক্ষিপ্ত সময়ে মার্কিন বাহিনী যে পরিমাণ প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর, টমাহক ক্রুজ মিসাইল এবং SM-6 সিস্টেম ব্যবহার করেছে, তা মার্কিন প্রতিরক্ষা কাঠামোর মেরুদণ্ড কাঁপিয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন বাহিনীর এই অতি উৎসাহী গোলাবারুদ ব্যবহার এখন তাদের অস্তিত্ব সংকটের মুখে ফেলেছে। ইরান কেবল মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেনি, বরং তাদের অর্থনৈতিক ও সামরিক সক্ষমতার হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে। ইরানকে পরাস্ত করার
নেশায় ওয়াশিংটন যখন তাদের মজুত করা গোলাবারুদের অর্ধেকে খরচ করে ফেলেছে, তখন এটি স্পষ্ট যে তারা যুদ্ধের ময়দানে জয়ী হওয়ার বদলে নিজেদেরই সর্বশান্ত করছে। ইরান এখানে নায়ক, কারণ তারা মার্কিন শক্তির অপচয় ঘটিয়ে বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে পরাশক্তির দম্ভ কত দ্রুত ধূলিসাৎ হতে পারে। এদিকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের উত্থান এখন মার্কিনীদের জন্য আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি করেছে। একদিকে মধ্যপ্রাচ্যে ইরানের সাথে লড়তে গিয়ে ওয়াশিংটনের হাত খালি, অন্যদিকে দক্ষিণ চীন সাগরে চীনের দাপট। বাতিখাতান 2026 মহড়া চলাকালীন চীনের লিনন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের উপস্থিতি এবং টাইপ 055 ডেস্ট্রয়ারের মহড়া যেন মার্কিনীদের জন্য এক দুঃস্বপ্ন। এই টাইপ 055 রণতরী এখন এশিয়ার বৃহত্তম ভাসমান অস্ত্রাগার, যা মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য এক মরণ ফাঁদ। খবর উঠেছে বেজিং তাদের YJ-20 হাইপারসনিক মিসাইল মহড়ায় ব্যবহার করেছে, যার গতি শব্দের চেয়ে 6 গুণ বেশি। এই মিসাইল মার্কিনীদের ঘুম কেড়ে নিয়েছে, কারণ এর পাল্লায় থাকা যে কোনো লক্ষ্যবস্তু মুহূর্তের মধ্যে ভস্মীভূত হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন শাখের করাতের মতো পরিস্থিতির মুখোমুখি। একদিকে ইরানের বিরুদ্ধে লড়তে গিয়ে নিজেদের সামরিক ভান্ডার ক্ষয় করছে, অন্যদিকে প্রশান্ত মহাসাগরে চীনের সাথে পাল্লা দিতে হিমশিম খাচ্ছে। ইরানের প্রতি মার্কিন দৃষ্টিভঙ্গি এখন বজ্র আটুনি ফসকা গেরোয়ের মতো। তারা ভেবেছিল দ্রুত জয় পাবে, কিন্তু বাস্তবতা বলছে উল্টো কথা। ইরান আজ বিশ্ব রাজনীতির সেই শক্তি কেন্দ্র যারা মার্কিনীদের অজেয় হওয়ার দর্প চূর্ণ করে দিয়েছে। তাদের কারণেই আজ মার্কিন যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের আধিপত্য বজায় রাখতে আকাশ পাতাল ভাবছে। ইরান তো কেবল একটি দেশ নয়, তারা সেই অপরাজেয় শক্তি যারা মার্কিন সাম্রাজ্যবাদের গায়ে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ওয়াশিংটন এখন বুঝতে পারছে তারা কেবল একটি দেশের বিরুদ্ধে লড়ছে না, বরং এমন এক কৌশলের সাথে খেলছে যার শেষ কোথায় তা তাদের অজানা। ইরান আজ তাদের সুচিন্তিত কৌশলে গোটা মার্কিন সামরিক পরিকল্পনাকে তছনছ করে দিয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্ব রাজনীতিতে এখন দা কুমড়ো সম্পর্ক। একদিকে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা আর হুঁশিয়ারি, অন্যদিকে তেহরানের নিজেদের অবস্থান অটল থাকা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এখন তপ্ত কড়াইয়ের মতো ফুটছে। সাম্প্রতিক তথ্যানুসারে ইরানের কাছে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম আছে তা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা কেবল সময়ের ব্যাপার কিনা তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে এই পুরো নাটকে ইরান নিজেকে এক অপরাজেয় নায়কের আসনে বসিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। প্রাকৃতিক ইউরেনিয়ামকে অস্ত্রোপযোগী করতে হলে তাকে আকাশকুসুম কল্পনা থেকে বাস্তবে নামিয়ে আনতে হয় এক দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে। ইউরেনিয়াম 235 আইসোটোপের ঘনত্ব বাড়ানোই হল সমৃদ্ধকরণ। ইরান ইতিমধ্যে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল এক মজুদ গড়ে তুলেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসের মতে তেহরানের বর্তমান মজুদ দিয়ে অন্তত 10টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। পশ্চিমা শক্তিগুলো যখন ইরানকে চোখ রাঙানি দিচ্ছে, তখন তেহরান অত্যন্ত ধূর্ততার সাথে তাদের তুরুপের তাস খেলছে। 20% সমৃদ্ধকরণ ছিল একটি বড় মাইল ফলক, যা তারা অনায়াসেই পার করেছে। এখন 60% থেকে 90% অস্ত্রমান পৌঁছানো তাদের জন্য ডাল ভাত। বিশ্বমঞ্চে ইরান এখন এমন এক নায়কের ভূমিকায় যে শত বাধা বিপত্তি সত্ত্বেও নিজের সার্বভৌমত্বের প্রশ্নে নড়চড় করতে রাজি নয়। ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা যখন দাবি করেন যে ইরান তাদের ইউরেনিয়াম মজুদ হস্তান্তর করতে রাজি হয়েছে, তখন তেহরান অত্যন্ত দাপটের সাথে তা নাকচ করে দেয়। উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদের ভাষায় এমন প্রস্তাব একেবারে অগ্রহণযোগ্য। ইরান নিজেকে প্রমাণ করতে চায় যে তারা কোনো অন্ধি সন্ধি করে টিকে থাকতে আসেনি, বরং তারা নিজেদের ভূগর্ভস্থ স্থাপনা, বিশেষ করে ইস্পাহানের মতো সুরক্ষিত দুর্গে বসে বিজ্ঞানের চরম শিখরে পৌঁছাতে চায়। গত বছরের বিমান হামলার ক্ষত নিয়েও ইরান দমে যাওয়ার পাত্র নয়। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর নয়, বড় জোর তা লক্ষ্য করা হতে পারে। তাদের এই তেজস্বী অবস্থান এটাই জানান দেয় যে তারা কোনো পরাশক্তির কাছে মাথা নত করবে না। ইরান বেশ জোর দিয়ে দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। IAEA বলছে তারা কোনো সক্রিয় পারমাণবিক অস্ত্র কর্মসূচির প্রমাণ পায়নি। তবে অস্ত্রমানের ইউরেনিয়াম তৈরি করাই শেষ ধাপ নয়। একটি কার্যকর বোমা বানাতে আরও জটিল কিছু ধাপ পার হওয়া প্রয়োজন, যেমন ওয়ারহেড ডিজাইন, সংযোজন এবং ডেলিভারি সিস্টেম তৈরি। স্বাধীন অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ প্যাট্রিসিয়া লুইস বলেন, 2003 সাল পর্যন্ত ইরান ওয়ারহেড নকশার কিছু সক্ষমতা তৈরি করেছিল। এরপর সেই কর্মসূচি বন্ধ হয়েছে বলে মনে হয়। তবে তিনি সতর্ক করে বলেন, 2015 সালের চুক্তি ভেঙে পড়া এবং নতুন চুক্তির আলোচনা বারবার ব্যর্থ হওয়ার পর ইরান আবার ওয়ারহেড তৈরির সক্ষমতা বাড়ানোর পথে হাঁটতে পারে। 2025 সালের মে মাসে যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির এক মূল্যায়নে বলা হয়, ইরান সম্ভবত এক সপ্তাহেরও কম সময়ে একটি ডিভাইসের জন্য পর্যাপ্ত অস্ত্রমানের ইউরেনিয়াম উৎপাদন করতে পারে।
সাগর পৃষ্ঠে এখন বারুদের গন্ধ। পারস্য উপসাগরের নীল জলরাশি যে কোনো মুহূর্তে আগুনের গোলার মতো উত্তপ্ত হয়ে উঠতে পারে। বিশ্ব অর্থনীতির লাইফলাইন বা প্রধান রক্তনালী হিসেবে পরিচিত হরমুজ প্রণালীতে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন নৌ অবরোধ। আর এই অবরোধের ঠিক বিপরীতে দাঁড়িয়ে ইরান গর্জে উঠেছে, একটিমাত্র সংকেতেই অচল করে দেয়া হবে বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থা। এমন পরিস্থিতির ভয়াবহতায় পিঠ দেয়ালে ঠেকে গেছে সৌদি আরবের। রিয়াদের কপালে এখন চিন্তার ভাঁজ, কারণ ওয়াশিংটনের এই শক্তি প্রদর্শনের মাসুল তাদেরই গুনতে হতে পারে লোহিত সাগরের অতল গহ্বরে। যুক্তরাষ্ট্রের এই কঠোর অবরোধের লক্ষ্য ছিল ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেয়া, কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই রণকৌশল এখন বুমেরাং হওয়ার পথে। রিয়াদ থেকে অত্যন্ত সতর্কবার্তা পাঠানো হয়েছে হোয়াইট হাউসে, অবরোধ শিথিল করুন, আলোচনার টেবিলে ফিরুন। কিন্তু কেন এত ভয় সৌদি আরবের? উত্তর লুকিয়ে আছে মানচিত্রের একটি সরু বিন্দুতে, বাব আল মানদেব। হরমুজ প্রণালী বন্ধ করলে ইরান যে হাত গুটিয়ে বসে থাকবে না তা রিয়াদ ভালো করেই জানে, আর তাদের প্রতিশোধের আগ্নেয়গিরি এবার বিস্ফোরিত হতে পারে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল মানদেবে। এই সংকীর্ণ পথটি সৌদি আরবের তেল রপ্তানির চূড়ান্ত লাইফলাইন। 6 সপ্তাহের যুদ্ধে ইরান ইতিমধ্যে প্রমাণ করেছে তারা হরমুজ অচল করে দিতে সক্ষম, আর এখন সেই সক্ষমতা যদি বাব আল মানদেবে প্রয়োগ করা হয় তবে সৌদি অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পড়বে। বিপদের মাত্রা আরো বাড়িয়ে দিচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বাব আল মানদেব উপকূলের বিশাল অংশ এখন তাদের কবজায়। গাজা যুদ্ধের উত্তাল সময়ে হুথিরা বারবার এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচলে আতঙ্ক সৃষ্টি করেছে। নিউ আমেরিকা পলিসি ইনস্টিটিউটের ইয়েমেন বিশেষজ্ঞ অ্যাডাম ব্যারনের মতে, ইরান যদি লোহিত সাগরের এই রুদ্ধদ্বার বন্ধ করতে চায় তবে হুথিরাই তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। ইরান শুধু ইশারা দিচ্ছে, আর হুথিরা গাজা ইসরায়েলের যুদ্ধের বদলা হিসেবে এই পথ বন্ধ করার হুমকি দিয়ে যাচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা আলী আকবর বেলায়েতির হুঁশিয়ারিটি যেন সরাসরি ডাইনামাইটের বিস্ফোরক। তিনি সোজা জানিয়ে দিয়েছেন তেহরান বাব আল মানদেবকে হরমুজ প্রণালীর মতোই গুরুত্ব দেয়। হোয়াইট হাউস যদি তাদের বোকার মতো ভুল অব্যাহত রাখে তবে বিশ্ব এক ভয়াবহ জ্বালানি সংকটের মুখে পড়বে। এদিকে ইরানের বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ তাসনিম বার্তা সংস্থা হুমকি দিয়েছে, পারস্য উপসাগরে তাদের বন্দরগুলো অনিরাপদ হলে এই অঞ্চলের আর কোনো বন্দরই নিরাপদ থাকবে না। পরিস্থিতি এখন এক চূড়ান্ত অনিশ্চয়তার মুখে। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প চান হরমুজ উন্মুক্ত থাকুক যাতে ইরান কাউকে জিম্মি করতে না পারে, কিন্তু বাস্তবে উপসাগরীয় মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে ওয়াশিংটন আসলে পুরো অঞ্চলকে এক আত্মঘাতী যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কিনা সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধের আজ এখন মধ্যপ্রাচ্যের প্রতিটি বালুকণায় দীর্ঘদিনের অঘোষিত সমঝোতা চূর্ণ বিচূর্ণ। একদিকে যুক্তরাষ্ট্রের জেদ, অন্যদিকে ইরানের অস্তিত্ব রক্ষার লড়াই। এই দুই দানবের লড়াইয়ের মাঝে পড়ে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর দীর্ঘমেয়াদী জ্বালানি কৌশল এখন ছাই হওয়ার দোরগোড়ায়। তারা এখন বুঝতে পারছে যুদ্ধের দামামায় কোনো সমাধান নেই, বরং আলোচনার টেবিলে দ্রুত ফিরে আসাই এই মুহূর্তের একমাত্র বাঁচার পথ। সময়ের ঘড়ি টিকটিক করছে, বিশ্ববাজারের তেলের দাম বাড়ছে পাল্লা দিয়ে। হরমুজ থেকে বাব আল মানদেব, গোটা মধ্যপ্রাচ্য এখন একটি মাত্র ভুল বারুদের অপেক্ষায়, আর সেই ভুলটি হয়ে গেলে বিশ্ব অর্থনীতি আর কখনোই আগের মতো ফিরে আসবে না। মধ্যপ্রাচ্যের আকাশে মার্কিন দাপটের অবসান, ইরানের সাইলেন্ট কিলার ও উত্তর কোরিয়ার গোপন হাত। মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে এখন চরম নাটকীয়তা, যাকে মার্কিন যুক্তরাষ্ট্র কেক ওয়াক বা সহজ জয় বলে ভেবেছিল। ইরান যুদ্ধের 5ম সপ্তাহে এসে সেই ধারণাটি এখন ওয়াশিংটনের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। যে খবরগুলো সামনে এসেছে তা পেন্টাগনের ভেতরে ভয়ের কাঁপন ধরিয়ে দিয়েছে। আধুনিক যুদ্ধ বিমান থেকে শুরু করে ব্ল্যাক হক হেলিকপ্টার সবই এখন ইরানের অদৃশ্য কামড়ের শিকার। আকাশ থেকে ঝরছে মার্কিন দম্ভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার দাবি করেছিলেন যে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু যুদ্ধের ময়দান বলছে ভিন্ন কথা। গত কয়েকদিনে আমেরিকার 4.5 প্রজন্মের অত্যাধুনিক F-15E স্ট্রাইক ইগল এবং একটি A-10 হোয়াইট হক অ্যাটাক এয়ারক্রাফট ভূপাতিত হওয়ার খবর পাওয়া গেছে। শুধু তাই নয়, উদ্ধার অভিযানে যাওয়া 2টি ব্ল্যাক হক হেলিকপ্টারও ইরানি হামলায় বিধ্বস্ত হয়েছে। এমনকি 5ম প্রজন্মের সবথেকে শক্তিশালী যুদ্ধবিমান F-35 আক্রান্ত হওয়ার দাবি করেছে ইরান। আমেরিকা একে সেফ ল্যান্ডিং বলে দাবি করলেও সামরিক বিশেষজ্ঞদের মতে মার্কিন বিমান বাহিনীর জন্য এটি একটি কালো ও লজ্জাজনক অধ্যায়। ইরানের সাইলেন্ট কিলার মজিদ।
পরাক্রমশালী মার্কিন বিমানগুলো কেন রাডারে ধরা পড়ার আগেই ধ্বংস হচ্ছে? উত্তর হলো ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মজিদ এয়ার ডিফেন্স সিস্টেম। এটি একটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা নিঃশব্দে কাজ করে। প্রথাগত রাডার সিগন্যালের বদলে এটি ব্যবহার করে প্যাসিভ ইনফ্রারেড ট্র্যাকিং। এর অর্থ হলো এই সিস্টেমটি কোনো সিগন্যাল ছড়ায় না, ফলে শত্রু বিমানের রাডারে এটি ধরা পড়ে না। যখন চালক টের পান যে তিনি লক্ষ্যবস্তু হয়েছেন, তখন অনেক দেরি হয়ে যায়। একটি ছোট মোবাইল ট্রাকে 8টি ক্ষেপণাস্ত্র নিয়ে ঘুরতে থাকা এই মজিদ এখন মার্কিন পাইলটদের কাছে জব্দ। উত্তর কোরিয়া ইরাক এক ভয়ঙ্কর অক্ষ শক্তি। ইরানের এই অভাবনীয় সাফল্যের পেছনে কি কেবল নিজেদের প্রযুক্তি? নিরাপত্তা বিশেষজ্ঞ ব্রুস ব্যাটলের মতে এর শেকড় আরো গভীরে। ইরানের হাতে থাকা ঘাতক মিসাইলগুলো ডিজাইন এবং প্রযুক্তি সরবরাহ করেছে উত্তর কোরিয়া। মুসুদান মিসাইল 2005 সালে উত্তর কোরিয়ার কাছ থেকে 19টি মুসুদান মিসাইল কিনেছিল ইরান। সম্প্রতি ভারত মহাসাগরের ডিয়াগো গার্সিয়া দ্বীপে মার্কিন ঘাঁটিতে যে হামলা চালানো হয়েছে তাতে এই উত্তর কোরীয় প্রযুক্তি ব্যবহারের জোরালো ইঙ্গিত পাওয়া গেছে। বিনিময়ের সমীকরণ। নিষেধাজ্ঞা কবলিত এই দুই দেশের সম্পর্ক খুব সরল। উত্তর কোরিয়া দিচ্ছে প্রযুক্তি ও অস্ত্র, আর ইরান তার বিনিময় দিচ্ছে নগদ অর্থ ও তেল। প্রশিক্ষণ ও স্থাপনা। ফিনল্যান্ড বা রাশিয়ার বদলে ইরানকে সাহায্য করছে পিয়ংইয়ং। ইরানের ইমামশর এলাকায় বিশাল মিসাইল টেস্ট ফ্যাসিলিটি এবং তাবাস এলাকায় ট্র্যাকিং স্টেশন তৈরিতে সরাসরি হাত রয়েছে কিম জং উনের দেশের। যুদ্ধের নতুন নিয়ম। ইরানের হাতে এখন 1700 কিলোমিটারেরও বেশি পাল্লার ইমাদ এবং গাদর মিসাইল রয়েছে, যা অনায়াসেই ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। উত্তর কোরিয়ার দেয়া প্রযুক্তির উপর ভিত্তি করেই ইরান আজ ব্যালিস্টিক মিসাইলের এক বিশাল ভান্ডার গড়ে তুলেছে। ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক প্রতিবেদন এবং বর্তমান যুদ্ধের চিত্র এক সূত্রে গাঁথা। একদিকে চীন এআই দিয়ে নজরদারি করছে, অন্যদিকে উত্তর কোরিয়া দিচ্ছে প্রাণঘাতী মিসাইল প্রযুক্তি। মধ্যাঞ্চলের রণাঙ্গনে এবার আগুনের বৃষ্টি নামালো ইরান। 7 এপ্রিল 2026 দিনটি ইতিহাসের পাতায় খোদাই হয়ে থাকবে এক ভয়াবহ রণকৌশলের সাক্ষী হিসেবে। দীর্ঘদিনের উত্তেজনার পর ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC প্রথমবারের মতো তাদের তুরুপের তাস টুইন মিসাইল লঞ্চ সিস্টেম বা দ্বৈত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা যুদ্ধের ময়দানে নামিয়েছে। এর ফলে ইসরায়েলের বুক চিরে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রের সংখ্যা মুহূর্তেই দ্বিগুণ হয়ে গেছে। IRGCর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মজিদ মুসাভি সোশ্যাল মিডিয়ায় যুদ্ধের এই নতুন ধাপের ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ফাতা এবং খাইবার শেকান ক্ষেপণাস্ত্রের জন্য এখন নতুন টুইন লঞ্চার ব্যবহার করা হচ্ছে। এর অর্থ হলো, আগে যেখান থেকে একটি ক্ষেপণাস্ত্র আসতো, এখন সেখান থেকে একসাথে দুটি ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে। অপারেশন ট্রু প্রমিস 4 এর 99তম তরঙ্গে এই বিধ্বংসী প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েলের ওপর আগুনের লেলিহান শিখা ছড়িয়ে দেওয়া হয়েছে। ইরানের এই অভাবনীয় হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলের 30টিরও বেশি কৌশলগত পয়েন্ট। খাইবার শেকান ক্ষেপণাস্ত্রের নির্ভুল নিশানায় আঘাত হানা হয়েছে রিশন লেজিয়ন, পেতা তিকভা, বীরশেবা এবং খোদ রাজধানী তেলাবিবের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে। ইরানি কর্মকর্তারা একে হেয়ালি অপরাধের যোগ্য জবাব হিসেবে বর্ণনা করছেন। এই হামলা কেবল সামরিক স্থাপনাতেই সীমাবদ্ধ নেই। ইসরায়েলের শিল্পাঞ্চল এবং প্রধান অবকাঠামোগুলো এখন ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই যুদ্ধের সূত্রপাত হয়েছিল গত 28 ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অতর্কিত হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডারকে হত্যা করে। সেই অপূরণীয় ক্ষতির বদলা নিতেই ইরান শুরু করে তাদের পেজ টার্নিং বা ইতিহাস বদলে দেওয়া অভিযান অপারেশন ট্রু প্রমিস 4। ইরানের পক্ষ থেকে একটি কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে। IRGC স্পষ্ট জানিয়েছে, তারা বেসামরিক মানুষকে লক্ষ্য করে প্রথম হামলা চালায় না, কিন্তু ইসরায়েলের সামরিক ও অবকাঠামোগত কেন্দ্রগুলো এখন আর নিরাপদ নয়। অধিকৃত অঞ্চলের বাসিন্দাদের অবিলম্বে সামরিক ও শিল্প এলাকাগুলো খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর ইঙ্গিত একটাই, ইসরায়েলি অর্থনীতির মেরুদণ্ডে আঘাত। এরই মধ্যে ইসরায়েলের জ্বালানি ও বিদ্যুৎ খাতের উপর বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। ইরানের ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি সামরিক ঘাঁটির পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্র এবং বন্দরগুলোতে আঘাত হানছে। পাল্টা হিসেবে ইসরায়েল যখন ইরানের পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে হামলা চালাচ্ছে, তখন ইরান তাদের নতুন টুইন লঞ্চার দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যুহ বা আয়রন ডোমকে রীতিমতো দিশেহারা করে দিয়েছে। একসাথে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ধেয়ে আসায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেত্রে হিমশিম খাচ্ছে।
মধ্যপ্রাচ্যের আকাশে এখন কেবল ধোঁয়ার কুণ্ডলী আর ক্ষেপণাস্ত্রের গগন বিদারী গর্জন। একদিকে ইরানের নতুন প্রযুক্তির দাপট, অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাল্টা হামলার হুমকি। সব মিলিয়ে বিশ্ব এখন এক মহা প্রলয়ের সাক্ষী হতে যাচ্ছে। ব্রিগেডিয়ার মুসাভির ভাষায় যুদ্ধের নতুন ধাপ শুরু হয়েছে। এখন প্রতিটি আঘাত হবে দ্বিগুণ শক্তিশালী। বারুদের গন্ধে দম বন্ধ করা এই পরিস্থিতিতে পুরো পৃথিবী তাকিয়ে আছে রণক্ষেত্রের দিকে। ইরানের এই টুইন লঞ্চার কৌশল কি ইসরায়েলের প্রতিরক্ষা দেয়াল পুরোপুরি ভেঙে দেবে, নাকি লড়াই মোড় নেবে এক পারমাণবিক ধ্বংসযজ্ঞের দিকে? সময় যত গড়াচ্ছে পাল্লা দিয়ে বাড়ছে ধ্বংসের বিভৎসতা। উত্তেজনার পারদ এখন আকাশচুম্বী, আর শান্তির আশা ধুলোয় মিশে যাচ্ছে ক্ষেপণাস্ত্রের আঘাতে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে এখন বারুদ স্তূপের ওপর দাঁড়িয়ে আছে বিশ্ব রাজনীতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৌ অবরোধের হুমকির বিপরীতে ইরানকে সরাসরি পূর্ণ সমর্থন জানিয়ে চীন এবার ওয়াশিংটনকে দিয়েছে কড়া রেডলাইন সতর্কবার্তা। বেইজিং এর এই শক্ত অবস্থান পুরো পরিস্থিতিকে এক নতুন ও ভয়াবহ মোড় দিয়েছে। চীনের প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জুন এক কূটনৈতিক বার্তায় স্পষ্ট করে দিয়েছেন, হরমুজ প্রণালী কোনো একক দেশের ইচ্ছায় নিয়ন্ত্রিত হতে পারে না। বেইজিং এর বাণিজ্যিক স্বার্থ ও জ্বালানি নিরাপত্তা রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সতর্ক করেছেন, কোনো বহিঃশক্তি যদি এই জলপথে চীনের বাণিজ্যিক প্রবাহে বাধা দেওয়ার চেষ্টা করে, তবে তা সরাসরি বেইজিং এর স্বার্থে আঘাত হিসেবে গণ্য হবে। এটি ট্রাম্প প্রশাসনের প্রতি চীনের সরাসরি চ্যালেঞ্জ। উত্তেজনার পারদ আরও ছড়িয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর একটি বিস্ফোরক তথ্য। সিএনএন এর এক প্রতিবেদন অনুযায়ী চীন গোপনে ইরানকে অত্যাধুনিক বিমান বিধ্বংসী ব্যবস্থা বা ম্যান প্যাডস ক্ষেপণাস্ত্র সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে। এই প্রযুক্তি মার্কিন যুদ্ধ বিমানগুলোর জন্য মরণ ফাঁদ হয়ে উঠতে পারে। সম্প্রতি ইরানের আকাশসীমায় একটি মার্কিন F-15 যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনা এই জল্পনাকে আরও জোরালো করেছে। যদিও চীন আনুষ্ঠানিকভাবে অস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে ইরানের হাতে চীনের তৈরি প্রযুক্তির উপস্থিতি এখন আর গোপন কিছু নয়। এই জটিল সমীকরণে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগও চরম আকার ধারণ করেছে। ইসরায়েল মনে করছে, ইরান যদি চীনের কাছ থেকে উন্নত প্রযুক্তি ও সামরিক সহায়তা পায়, তবে তা তাদের জন্য অস্তিত্বের সংকট হয়ে দাঁড়াবে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হারানোর ভয় এবং ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে রুখতে ইসরায়েল চাইছে ওয়াশিংটন যেন আরও কঠোর অবস্থান নেয়। অন্যদিকে চীন ও রাশিয়ার সাথে ইরানের এই কৌশলগত মৈত্রী ইসরায়েলের আঞ্চলিক আধিপত্যের ওপর বড় ধরনের হুমকি সৃষ্টি করেছে। ওয়াশিংটন ও বেইজিং এর এই অবরোধের মাঝে ইরান এখন অনেকটা আত্মবিশ্বাসের সাথেই নিজের অবস্থান ধরে রেখেছে। মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চীন বড় অঙ্কের তেল কিনছে, যা তেহরানের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। ফলে মার্কিন নৌ অবরোধের চাপ খুব একটা প্রভাব ফেলছে না। ট্রাম্প যদিও ভেনেজুয়েলার মতো ইরানে নৌ অবরোধের হুমকি দিয়ে রেখেছেন, কিন্তু চীনের সরাসরি সামরিক ও কূটনৈতিক সমর্থনের কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা মার্কিন বাহিনীর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্রের সর্বোত্তম ও চূড়ান্ত চাপের নীতি, অন্যদিকে চীন রাশিয়ার ছত্রছায়ায় থাকা ইরানের আপোষহীন মনোভাব। এই দ্বৈরথ কেবল ইরান ও আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন বিশ্বকে দুই মেরুতে বিভক্ত করে ফেলছে। পাকিস্তান শান্তি ফিরিয়ে আনার জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তাতে কোনো পক্ষই নমনীয় হওয়ার লক্ষণ দেখাচ্ছে না। চীন কি আসলে যুদ্ধের ঝুঁকি নেবে, নাকি ট্রাম্প তার কঠোর অবস্থান থেকে সরে আসবে? উত্তরটি এখন সময়ের ওপর নির্ভর করছে। এই ভূ রাজনৈতিক দাবার বোর্ডে ইসরায়েলের নিরাপত্তা, চীনের অর্থনৈতিক স্বার্থ এবং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আধিপত্যের লড়াই মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে টেনে নিয়ে যাচ্ছে। ইরান তার সামরিক ভান্ডার থেকে এমন এক তুরুপের তাস উন্মোচন করেছে, যা এই অঞ্চলের যুদ্ধের সমীকরণ পুরোপুরি বদলে দিতে পারে। এটি কোনো সাধারণ অস্ত্র নয়, বরং এটি ইরানের তৈরি অত্যাধুনিক এবং ঘাতক স্টেলথ ড্রোন হাদিদ 1110, যা সমর মহলে দালাহু নামেও পরিচিত। 2005 সালের শুরুর দিকে প্রথম প্রকাশ্যে আসা এই ড্রোনটি এখন সরাসরি রণক্ষেত্রে মোতায়েন করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাসনিম নিউজ এজেন্সির তথ্য মতে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইতিমধ্যে এই ড্রোন ব্যবহার করে ইসরায়েল ও মার্কিন সংশ্লিষ্ট বিভিন্ন অবস্থানে হামলা চালিয়েছে। এই ড্রোনটির বিশেষত্ব হলো এর রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা। এর গঠনশৈলী বা ফ্যাসেটেড ইয়ারফ্রেম এমনভাবে তৈরি করা হয়েছে যা একে শত্রু রাডারে প্রায় অদৃশ্য করে রাখে।
হাদিদ 1110 ড্রোনটি কেবল অদৃশ্যই নয়, এটি অত্যন্ত দ্রুতগামী। একটি শক্তিশালী জেট ইঞ্জিনের সাহায্যে এটি ঘন্টায় 500 কিলোমিটারেরও বেশি বেগে ছুটতে পারে। 30,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম এই ড্রোনটি টানা 1 ঘন্টা আকাশে অবস্থান করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর 30 কেজির শক্তিশালী ওয়ারহেড যে কোনো লক্ষ্যবস্তুকে মুহূর্তেই গুড়িয়ে দিতে সক্ষম। বিশারদদের মতে এই ড্রোনটি মোতায়েন করার মাধ্যমে ইরান সিগন্যাল দিচ্ছে যে তারা এখন কেবল সংখ্যার উপর নয়, বরং প্রযুক্তির দিক থেকেও ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান প্রতিশোধ নেওয়াকে পবিত্র দায়িত্ব হিসেবে ঘোষণা করেছেন। তবে ইরানের আসল শক্তি লুকিয়ে আছে তাদের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে, যাকে তারা তাদের সামরিক কৌশলের মেরুদণ্ড মনে করে। ইরানের কাছে রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্রের সংগ্রহ। মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর আধুনিক যুদ্ধ বিমানের মোকাবিলা করতে ইরান গড়ে তুলেছে কয়েক স্তরের এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ইরানের হাতে থাকা মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেমন সেজ্জিল, খাইবার শেকান ও হাজ কাশেম সরাসরি ইসরায়েলের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। বিশেষ করে সেজ্জিল ক্ষেপণাস্ত্রটি সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি ব্যবহার করে, যার ফলে এটি অত্যন্ত দ্রুত উৎক্ষেপণ করা যায়। এছাড়াও ইরানের সোমার ও পাভের মতো ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো মাটির খুব কাছ দিয়ে উড়ে গিয়ে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে উস্তাদ। যুদ্ধের ময়দানে টিকে থাকতে ইরান গড়ে তুলেছে সুবিশাল মিসাইল সিটি বা ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর। পাহাড়ের গভীরে সুড়ঙ্গ কেটে তৈরি করা এই গোপন ঘাঁটিগুলো অত্যন্ত শক্তিশালী বোমা বর্ষণও সহ্য করতে পারে। এর ফলে প্রথম দফার কোনো বড় হামলায় ইরানের সামরিক শক্তি পুরোপুরি ধ্বংস করা অসম্ভব। ইরানের কৌশল পরিষ্কার, তারা সরাসরি বিমান যুদ্ধে না গিয়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ঝাঁক দিয়ে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত করে তুলবে এবং সেই ফাঁকে স্টেলথ ড্রোন বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁত আঘাত হানবে। ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ হামলার প্রতিশোধ নিতে ইরান এখন মরিয়া। ইরানের এই নতুন স্টেলথ ড্রোন এবং হাজার হাজার ক্ষেপণাস্ত্রের মজুদ কেবল একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থা নয়, বরং এটি গোটা অঞ্চলের ভূ রাজনীতিকে কাঁপিয়ে দিচ্ছে। একদিকে ইসরায়েলের অত্যাধুনিক প্রযুক্তি, অন্যদিকে ইরানের এই ঘাতক ড্রোনের সারপ্রাইজ। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক ভয়াবহ আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে।